আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেই টপিকটি আলোচনা করার পূর্বেই বলে নিতে চাই, আমরা আমাদের এই চ্যানেলে এইচএসসি, বিবিএ এবং এমবিএ এর সকল ম্যাথ বিষয়ের উপর ক্লাস নিচ্ছি। সো আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের ক্লাস শেষে অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে। আরও বলে নিতে চাই, আপনি যখন আমাদের ক্লাসগুলো করবেন অবশ্যই প্লেলিস্ট ধরে ধরে করবেন, অর্থাৎ প্লেলিস্টে চলে যাবেন। সরাসরি প্লেলিস্টে গিয়ে প্রথম ক্লাস থেকে শুরু করে শেষ ক্লাস পর্যন্ত দেখবেন। আমরা প্রত্যেকটা ক্লাস সাজিয়ে রেখেছি প্লেলিস্টে। সো অবশ্যই আপনাকে প্লেলিস্টে যেতে হবে, ঠিক আছে? আপনি যদি প্লেলিস্ট ব্যতীত এলোমেলো ক্লাস দেখেন, তাহলে কিন্তু আপনি কোনো বিষয়ের কোনো অধ্যায়ের ভালো একটা ধারণা পাবেন না। তো আপনি কোনো বিষয়ের কোনো অধ্যায়ের যদি ভালো ধারণা পেতে চান, অবশ্যই আপনাকে প্লেলিস্ট ধরে ধরে ক্লাস করতে হবে। সো আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নামক বিষয়ের একটি টপিক। আর সেই টপিকটি আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে মার্চেন্ডাইজ অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম নামক অধ্যায়ে, যে অধ্যায়টি আছে পঞ্চমে, অর্থাৎ পঞ্চম অধ্যায়ে আজকের এই টপিকটি আছে। আবার যারা ম্যানেজমেন্টে পড়েন, ম্যানেজমেন্টের স্টুডেন্টদের জন্য এটি আছে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন নামক অধ্যায়ে। আর এই অধ্যায়টি আছে 3.1-এ। সো আজ আমরা আলোচনা করব এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন নিয়ে। সো এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন কি, সেটা আগে আমরা বুঝবো। বুঝার পরে আমরা এই দুইটার জন্য কি কি জাবেদা দিতে হবে, কিভাবে দিতে হবে, সেটা আমরা দেখে নেব। সো আমরা প্রথমে একটু জায়গা করে নিচ্ছি, যাতে করে আপনাদেরকে এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশনটা বুঝাতে পারে, ঠিক আছে? সো আমরা বুঝার জন্য এখানে একটু জায়গা করে নিলাম, ঠিক আছে? ওকে। সো একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে বলতেছি যে এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো সেটা আলোচনা করার পূর্বে আমরা একটু দেখে নেই এফওবি দ্বারা কি বোঝানো হয়। খেয়াল করে দেখেন, এফওবি দ্বারা বোঝানো হয়, এই এফ দ্বারা মানে হচ্ছে ফ্রি, ও দ্বারা হচ্ছে অন, আর বি দ্বারা মানে হচ্ছে বোর্ড। ফ্রি অন বোর্ড, এটা দ্বারা বোঝানো হচ্ছে কতটুকু পর্যন্ত ফ্রিতে দেওয়া হবে বা কতটুকু পর্যন্ত ফ্রি থাকবে, সেটা আমরা দেখব। ফ্রিটা কি, এটা আমাদের বুঝার আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল করেন। সো আমরা যেটা করব, প্রথমে আমরা বুঝবো এফ ও বি কি পয়েন্ট, শিপিং পয়েন্ট। এটা আমরা আগে বুঝে নেই। শিপিং পয়েন্ট, ধরেন এখানে একজন বিক্রেতা আছে, ঠিক আছে? বিক্রেতা হচ্ছে এ। তিনি কি করবেন, বি এর কাছে বিক্রি করবেন। সো বি হচ্ছে কি, ক্রেতা। ইনি হচ্ছেন কি, বিক্রেতা। ইনি হচ্ছেন ক্রেতা। সো এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে এই বিক্রেতা কি করবে, শুধুমাত্র সে যে পণ্যটা বিক্রি করবে, সেই পণ্যটাকে সে একটা গাড়িতে তুলে দেবে। ট্রাক হতে পারে, অথবা এটা জাহাজ হতে পারে, অথবা এটা ট্রেন হতে পারে। সো বিক্রেতার কাজ হচ্ছে শুধুমাত্র সেই যে পণ্যটা বিক্রি করলো, সেটা শুধুমাত্র পরিবহনে তুলে দেওয়া। কিসে তুলে দেওয়া? পরিবহনে তুলে দেওয়া। এই বিক্রেতা তার প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত যে খরচ, সেই খরচটাই তিনি বহন করবেন। তার মানে হচ্ছে এতটুকু জায়গা মাত্র সে ফ্রিতে করে দিবে। ফ্রিতে করে দেবে মানে হচ্ছে এই যেই খরচটা, যদি এখানে কোনো খরচ লাগে, এই খরচটা কে বহন করবে? এই খরচটা বহন করবে শুধুমাত্র বিক্রেতা। কিন্তু এই গাড়িতে মাল উঠিয়ে দেওয়ার পর থেকে শুরু করে মালটা এই ক্রেতা পর্যন্ত ডেলিভারি হওয়া পর্যন্ত যেই খরচ, এই খরচ কিন্তু ক্রেতা বহন করবেন। সো এই জন্যই এখানে বলা হয়েছে এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, কতটুকু পর্যন্ত শিপিং পয়েন্ট। এই শিপিং পয়েন্ট দ্বারা বোঝানো হচ্ছে শুধুমাত্র সেই জায়গাটা, যেই জায়গাতে পণ্যটা গাড়িতে তুলে দেওয়া হবে। সো এতটুকু পর্যন্ত ক্রেতার জন্য ছাড়, কিন্তু বাকি যে জায়গাটা, সেই জায়গাটা পরিবহন করার জন্য যে খরচ আসবে, সেটা অবশ্যই ক্রেতা গ্রহণ করবে। এর মানে হচ্ছে, যখন নাকি আমাদের প্রশ্নে এফওবি শিপিং পয়েন্ট লেখা থাকবে, তখন যে ফ্রেইট ইন বা ট্রান্সপোর্টেশন ইন থাকবে, অর্থাৎ ক্রয় পরিবহনের জাবেদা যেটা হবে, সেই ক্রয় পরিবহনের জাবেদা কিন্তু কে দেবে? ক্রেতা দেবে। অর্থাৎ যখন নাকি প্রশ্নে এফওবি শিপিং পয়েন্ট বলা থাকবে, তখন বিক্রেতা কোনো জাবেদা দেবে না। জাবেদা কে দেবে? ক্রেতা দেবে। ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা বুঝব এফ ও বি ডেস্টিনেশন কি। ডেস্টিনেশন,
সো এফওবি আবার মানে কি? এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড। কিন্তু ডেস্টিনেশন মানেটা কি সেটা আমরা বুঝবো। ধরেন একইভাবে এ বিক্রি করছেন কার কাছে? বি এর কাছে। সো এখানে বিক্রেতা হচ্ছে এ আর এইখানে ক্রেতা হচ্ছে বি। ওকে। এখন খেয়াল করে দেখেন যখন এই এফওবি ডেস্টিনেশন প্রশ্নটাতে বলা থাকবে এর মানে হচ্ছে বিক্রেতা শুধুমাত্র গাড়িতে মালামাল তুলে দিলেই তার দায়িত্ব শেষ না। সে যেটা করবে সেটা হচ্ছে এখানে যে ডেস্টিনেশন লেখা আছে, ডেস্টিনেশন মানে হচ্ছে পণ্যটা কার কাছে যাবে? ক্রেতার কাছে। তার মানে হচ্ছে ক্রেতা পর্যন্ত পৌঁছে দেওয়াই মানে হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে হচ্ছে সর্বশেষ গন্তব্য। সো সর্বশেষ গন্তব্য মানে হচ্ছে কি? ক্রেতা। এর মানে হচ্ছে শুধুমাত্র বিক্রেতা এই গাড়ির মধ্যে মালামাল তুলে দিলেই হবে না। এই গাড়িতে মাল তুলে দেওয়ার পরেও বাকি যে জায়গাটা অর্থাৎ ক্রেতা পর্যন্ত যে পৌঁছে দেওয়া, এই পৌঁছে দেওয়াকেই এখানে কি বলা হয়েছে? ফ্রি অন ডেস্টিনেশন বলা হয়েছে। আর এই ফ্রি অন ডেস্টিনেশনের মানে হচ্ছে পুরো রাস্তার যে ভাড়া বা যাতায়াত খরচ, এই খরচটা কে বহন করবে? বিক্রেতা বহন করবে। এখানে ক্রেতা কোনো ভাড়া বহন করবে না। এর মানে কি? এর মানে হচ্ছে যখনই প্রশ্নে এফওবি ডেস্টিনেশন বলা থাকবে তখন এই ভাড়ার জাবেদাটা কে দেবে? বিক্রেতা। কারণ কি? কারণ সে ভাড়া কি করবে? বহন করবে। পুরো রাস্তার ভাড়া সে দিবে। এজন্য এখানে বিক্রেতা কি দেবে? এই ভাড়ার বা যাতায়াত যে ভাড়াটা বা পরিবহনের যে খরচটা, সেই খরচটা বিক্রেতা বহন করবে। এর মানে হচ্ছে যদি এফওবি ডেস্টিনেশন বলা থাকে জাবেদা দেবে বিক্রেতা, ক্রেতা কোনো জাবেদা দিবে না। আশা করি বুঝাতে পেরেছি। আবারও বলতেছি যে এফওবি শিপিং পয়েন্ট মানেই হচ্ছে জাবেদা বিক্রেতা দেবে না। কে দেবে? ক্রেতা দেবে। আবার যদি প্রশ্নে এফওবি ডেস্টিনেশন বলা থাকে তখন ক্রেতা জাবেদা দিবে না। কে দেবে? বিক্রেতা দেবে। আশা করি আপনারা এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন মানে কি সেটা বুঝতে পারছেন। সো এফওবি ডেস্টিনেশনের মানে আমরা কি পেলাম লাস্টে? এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, মানে সম্পূর্ণ ফ্রি হবে। কতটুকু ফ্রি হবে? ডেস্টিনেশন পর্যন্ত। তার মানে ক্রেতার জন্য যখন নাকি ডেস্টিনেশন বলা থাকবে তখন ক্রেতার জন্য পুরো রাস্তাটাই কিন্তু ভাড়াটা কি থাকবে? মুক্ত থাকবে। সে কোনো ভাড়া দিতে হবে না। এটা তার জন্য ফ্রি। ওকে। সো এখন আমরা চলে যাব যে এগুলোর জাবেদাগুলা কিভাবে দিতে হয়। ঠিক আছে? সো আমরা এটা পুরোটাকেই নিচে নিয়ে যাচ্ছি যাতে করে আমাদের বুঝতে সহজ হয়। সো এখানে খেয়াল করে দেখেন ক্রেতা এবং বিক্রেতার উভয়ের বইতেই আমাদেরকে কি করতে হবে? জাবেদা দিতে হবে। ঠিক আছে? সো উভয়ের বইতেই যদি জাবেদা দিতে হয় তাহলে জাবেদাগুলো কিভাবে দিতে হবে সেটা আমরা একটু দেখব। সো প্রথম ২ টা জাবেদা আমাদের সহজ। একটু খেয়াল করে দেখেন। সো আমরা একটু আগে বলছিলাম যে এফওবি শিপিং পয়েন্ট মানে কি ছিল? এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে ক্রেতা ভাড়া বহন করবে। কে ভাড়া বহন করবে? ক্রেতা। খেয়াল করে দেখেন। উপরেই আমরা দেখেছি এই যে ক্রেতার পাশে দিয়ে এফওবি শিপিং পয়েন্ট যখন লেখা আছে ক্রেতার পাশে দিয়ে আমরা টিক মার্কে দিয়েছি। এর মানে ক্রেতা এই ভাড়াটা কি করবে? বহন করবে। যে পরিবহন খরচটা আছে। তার মানে হচ্ছে ক্রেতার বইতে জাবেদা হবে কিন্তু বিক্রেতার বইতে কোনো জাবেদা হবে না। সো যখন আমরা ক্রেতার বইতে জাবেদা দেব তখন জাবেদাটা কি হবে? ট্রান্সপোর্টেশন ইন ডেবিট, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট। কেন? কারণ এখানে ২ টা জাবেদা একসাথে করে ফেলা হয়েছে এই জাবেদাটার মধ্যে। কি, কি? আমি যে পণ্যটা কিনেছি সেই পণ্যের টাকাটাও আমি এখানে নিয়ে আসতেছি এই জাবেদায়। আবার আমি যে পরিবহন ভাড়া দিলাম সেটাও আমি এখানে নিয়ে আসতেছি। এর মানে হচ্ছে ২ টা জাবেদাকে এক করা হয়েছে। ঠিক আছে? ধরেন আমি ক্রেতা বা আপনি নিজে ক্রেতা। সো আপনি যখন ক্রয় করবেন, ইভেন প্রশ্নে লেখা আছে এফওবি কি শিপিং পয়েন্ট, তার মানে তো হচ্ছে আপনি ভাড়া বহন করবেন। সো ভাড়া যখন বহন করবেন, ভাড়ার ইংরেজি কি? এই যে ট্রান্সপোর্টেশন ইন হচ্ছে ডেবিট। আর আপনি যে পণ্য আনতেছেন সেই পণ্যেরও তো একটা খরচ আছে। পণ্য কিনবেন যে ওইটার খরচ দিতে হবে। সো মার্চেন্ডাইজিং ইনভেন্টরি কি হবে? ডেবিট হবে। আর ক্যাশটা কি হবে? ক্রেডিট হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি আরো একটা কথা বলে নিতে চাই। আমরা গত ক্লাসটাতে ২ টা জাবেদা লিখনের পদ্ধতি পেয়েছি। একটা ছিল পিরিয়ডিক, একটা ছিল পারপেচুয়াল। সো পিরিয়ডিকে আমরা পারচেজ রিটার্ন, পারচেজ পরিবহন, পারচেজ ডিসকাউন্ট এগুলা সবগুলাকে কি লিখি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখি। ঠিক আছে? সো যদি আমরা এই জাবেদাটা পিরিয়ডিকে দেই তখন জাবেদা কি হবে? একটু খেয়াল করে দেখেন। মনোযোগ দিয়ে শোনেন। তখন জাবেদাটা হবে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিন্তু আমরা পারচেজের জায়গায় এখানে লিখছি। তার মানে এখানে লেখা হবে পারচেজ ডেবিট, ট্রান্সপোর্টেশন ডেবিট, নিচে হবে পারচেজ ডেবিট। ক্লিয়ার? আর ক্যাশ হবে কি? ক্রেডিট। কারণ যেহেতু ২ টাই আমি ক্যাশে দিচ্ছি। যদি আমি ধারে পণ্য আনি তাহলে আমরা এখানে এই ক্যাশের জায়গায় অ্যাকাউন্টস কি লিখব? পেয়েবল লিখব। আচ্ছা সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু যদি এই জাবেদাটা
পারপিচুয়ালে দেই তখন কি হবে বলেন তো? তখন আমাদের এই ট্রান্সপোর্টেশন ইনটাও কিন্তু মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়ে যাবে। আবার আমরা যে পণ্যটা কিনে আনবো অর্থাৎ পিরিয়ডিকে যে পারচেজ লিখতেছিলাম সেই পারচেজের জায়গায়ও আমাদের এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। তার মানে হচ্ছে পরিবহনের জন্যও মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে, আবার পণ্যের জন্যও মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। ঠিক আছে? এই জাবেদার মধ্যে কারণ আমরা যদি এখানে আবার পিরিয়ডিক পারপিচুয়াল আনি তাহলে আমাদের আরো ২ টা এক্সট্রা ঘর লাগবে। তখন বুঝতে একটু সমস্যা হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতেছেন, তার কারণ হচ্ছে আপনারা পূর্বের যে ক্লাসটি ছিল সেটি অবশ্যই দেখেছেন। সো আশা করি এটাতে আর কোনো ঝামেলা নাই। তাহলে ক্রেতার বইতে আমরা এই জাবেদাটা দেব যদি এফওবি শিপিং পয়েন্ট থাকে। কিন্তু বিক্রেতার বইতে কি করতে হবে না, কোনো জাবেদা দিতে হবে না। কখন? এফওবি শিপিং পয়েন্ট বলা থাকলে। এখন আবার দেখলেন অন্য আরেকটা প্রশ্নের মধ্যে এফওবি শিপিং পয়েন্ট না দিয়ে এফওবি ডেস্টিনেশন দিছে। সো এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে বিক্রেতা পরিবহন গ্রহণ করে বা যে পরিবহন ভাড়া আছে সে পরিবহন ভাড়াটা বিক্রেতা কি করে বহন করে বা সে নিজে থেকেই খরচটা দেয়। তার মানে হচ্ছে ডেস্টিনেশন যখনই বলা হবে তখন ক্রেতার বইতে কোনো জাবেদা হবে না, শুধুমাত্র বিক্রেতার বইতে জাবেদা হবে। সো যেহেতু আমরা এখানে জাস্ট এই ট্রান্সপোর্টেশনের কথা বলতেছি অর্থাৎ পরিবহন ভাড়াটা কে দেবে, সেহেতু এখানে শুধুমাত্র আমরা কি লিখবো? ট্রান্সপোর্টেশন আউট লিখবো, ডেবিট আর ক্যাশ লিখবো কি? ক্রেডিট। এখন আপনি বলতে পারেন এখানে বিক্রেতার বইতে পণ্য যে বিক্রয় করছে সেই সেলস তো আনে নাই। না, আনার দরকার নাই। তার কারণ হচ্ছে আমরা এখানে শুধুমাত্র কিসের হিসাব করতেছি? শুধুমাত্র ট্রান্সপোর্টেশনের হিসাব করতেছি। সো এইজন্য ট্রান্সপোর্টেশনেরটা আমরা লিখলাম। বিক্রয়ের জন্য কি জাবেদা দিতে হয় সেটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি। সো আপনারা যদি চান এই জায়গায় আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা আপাতত কেটে দিতে পারি। ঠিক আছে? সো পারচেজটা আমরা কেটে দিলাম। তাহলে এখানে কি হলো? ট্রান্সপোর্টেশন ইন এবং ক্যাশ কি হয়ে যাবে? ডেবিট হবে। ফাইন। এবার তাহলে আমাদের এই উপরের ব্যাখ্যা অনুযায়ী এই ২ টা ব্যাখ্যা অনুযায়ী যে ২ টা জাবেদা হবে সেই ২ টা জাবেদা আমরা অলরেডি দিয়ে ফেলেছি। তাহলে নিচে যে জাবেদাগুলা দেয়া আছে এগুলা আবার কি? আমরা এখানেও পারচেজের যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে সেটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে? বুঝার স্বার্থে। কারণ আমাদের এখানে ক্রয় আর বিক্রয়টা আনলাম না। যেহেতু পরিবহন নিয়ে কথা বলতেছি সেটা আর না আনি। এখন খেয়াল করে দেখেন। যদি কখনো দেখেন যে প্রশ্নে এফওবি শিপিং পয়েন্ট বলা আছে, এই এফওবি শিপিং পয়েন্ট বলা থাকা সত্ত্বেও যদি টাকাটা কে দেয়? বিক্রেতা দেয়। কারণ আমরা জানি এফওবি শিপিং পয়েন্ট মানি হচ্ছে এটা কে বহন করবে? ক্রেতা বহন করবে, বিক্রেতা বহন করবে না। কিন্তু কখনো কিছু প্রশ্নে এফওবি শিপিং পয়েন্ট লেখা থাকলেও আমরা দেখতে পাই যে এই টাকাটা কে দিচ্ছে? বিক্রেতা দিচ্ছে। এটার কারণ কি? এটার কারণ আমি বলছি। এফওবি শিপিং পয়েন্ট লেখা থাকলে অবশ্যই কে দিবে? ক্রেতাই এটা বহন করবে। সো কখনো ক্রেতা কি করে? বিক্রেতাকে বলে যে আপনি ভাড়াটা দিয়ে দেন, আমি পরবর্তীতে আপনাকে এটা পরিশোধ করে দেব। এরকম হতে পারে? হ্যাঁ, এরকম হতে পারে। সো যখন এরকম হবে তখন আমরা জাবেদা কি দেব? সো মেইনলি কিন্তু কে বহন করবে এটা? ক্রেতা বহন করবে। তাহলে আমাদের জাবেদা কি দিতে হবে? ট্রান্সপোর্টেশন ইন হচ্ছে ডেবিট। আচ্ছা। এখন এই ক্রেতা কি এখনো পর্যন্ত এই পরিবহনের টাকাটা দিছে? দেয় নাই। পরিবহনের টাকা কিন্তু কে দিছে? বিক্রেতা দিছে। বিক্রেতাকে ক্রেতা পরবর্তীতে টাকা পরিশোধ করে দেবে। সো এজন্য আমাদের এখানে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট লিখতে হবে কার ঘরে বা কার বইতে? ক্রেতার বইতে। কারণ কি? কারণ এই ট্রান্সপোর্টেশনের খরচটা তো বিক্রেতা দিছে। ক্রেতা দেয় নাই। যদিও ক্রেতা দেওয়ার কথা ছিল। সো এখন যেহেতু দেয় নাই, ক্রেতা কিন্তু কখনো না কখনো পরবর্তীতে এটা বিক্রেতাকে পরিশোধ করে দেবে। সো যেহেতু সে এখনো পর্যন্ত দেয় নাই তার মানে হচ্ছে তার থেকে বিক্রেতা টাকা পায়, এজন্য এখানে লিখতে হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ফাইন। এরপরে দেখেন এই বিক্রেতা আবার জাবেদা দিতে হবে। কেন? কারণ টাকাটা তো অবশ্যই বিক্রেতা দিছে। এখনো পর্যন্ত ক্রেতা বিক্রেতাকে টাকা পরিশোধ করে নাই। কারণ যেদিন খরচটা বা পরিবহন খরচটা দেওয়া হয় সেদিন তো সাথেই ক্রেতা বিক্রেতাকে টাকা পরিশোধ করে না, তাই তো? ওকে। সো যেদিন বিক্রেতা এই পরিবহনের খরচটা দিবে তখন বিক্রেতার বইতে কি জাবেদা হবে? অ্যাকাউন্টস রিসিভেবল। কারণ এই খরচটা কার ছিল? এই খরচটা ক্রেতার ছিল। ক্রেতার হয়ে বিক্রেতা পরিশোধ করছে। তার মানে বিক্রেতা ক্রেতার থেকে টাকা পায়। তাহলে বিক্রেতার বইতে ক্রেতাকে কি হিসেবে দেখাতে হবে? অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে দেখাতে হবে। কারণ বিক্রেতা ক্রেতার থেকে টাকাটা পায়। সো অ্যাকাউন্টস রিসিভেবল কি হবে? ডেবিট। এবং যেহেতু বিক্রেতা নিজের ক্যাশ টাকা দিছে এজন্য ক্যাশ হিসাব কি হবে? ক্রেডিট হবে। এজন্যই এফওবি শিপিং পয়েন্ট লেখা থাকলেও যদি আমরা দেখি যে বিক্রেতা পরিবহন ব্যয়টা দিয়েছে তখন আমাদের জাবেদা এইভাবে দিতে হবে। ফাইন। এবার আসেন সেম একই কাজ হইতে পারে যখন এফওবি ডেস্টিনেশন দেয়া থাকে কিন্তু আপনি দেখবেন যে এই পরিবহন খরচটা কে বহন করতেছে? ক্রেতা বহন করতেছে। মানে ক্রেতা দিয়ে দিচ্ছে। কিন্তু এফওবি ডেস্টিনেশন থাকলে তো এই
পরিবহনটা কে দেওয়ার কথা ছিল? বিক্রেতা দেওয়ার কথা ছিল। ঠিক আছে? এটার মধ্যেও সেম ঘটনা হয়। সেম ঘটনাটা কি? বিক্রেতার। সো বিক্রেতা ক্রেতাকে বলল, "ঠিক আছে আপনি পরিশোধ করে দেন, আমি পরবর্তীতে আপনাকে পরিশোধ করে দেব। আপনি এখন পরিশোধ করেন।" তার মানে হচ্ছে দেওয়ার কথা ছিল কিন্তু বিক্রেতার। বিক্রেতার হয়ে কে দিবে? ক্রেতা দেবে। সো ক্রেতা যেহেতু দেবে তার মানে ক্রেতার বইতে একটা জাবেদা হবে। কি জাবেদা হবে দেখেন। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। কেন অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট? খরচটা কার ছিল? বিক্রেতার ছিল। সো বিক্রেতা দেয় নাই। কে দিছে? ক্রেতা দিছে। সো এই ক্রেতা কার থেকে টাকা পাবে তাহলে? বিক্রেতা থেকে ভাড়ার টাকাটা পাবে। এজন্য যেহেতু বিক্রেতার থেকে ক্রেতা টাকাটা পাবে, এজন্য ক্রেতা নিজের বইতে ওই বিক্রেতার নামে একটা অ্যাকাউন্ট খুলবে, যে অ্যাকাউন্টের নাম কি দেবো আমরা? অ্যাকাউন্টস রিসিভেবল। সো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে এবং যেহেতু ক্রেতা টাকাটা দিচ্ছে, ক্রেতার থেকে টাকা চলে যাবে, এজন্য ক্যাশ কি হবে? ক্রেডিট হবে। ঠিক একই সময়ে বিক্রেতা কি জাবেদা দেবে? বিক্রেতা জাবেদা দেবে ট্রান্সপোর্টেশন আউট। ট্রান্সপোর্টেশন আউট মানে হচ্ছে বিক্রয় পরিবহন। আশা করি আপনারা এটা জানেন। আমি প্রথমে হয়তো বলি নাই, আপনারা জানেন বিধায়। আর এই ট্রান্সপোর্টেশন ইন মানে হচ্ছে ক্রয় পরিবহন। যখনই দেখবেন ইন তার মানে হচ্ছে ক্রয় পরিবহন। যখনই দেখবেন আউট তার মানে হচ্ছে বিক্রয় পরিবহন। ফাইন। সো ট্রান্সপোর্টেশন আউট ডেবিট, কারণ এটা একটা ব্যয় বিক্রেতার জন্য, এই জন্য ডেবিট। আবার সে এই টাকাটা দেওয়ার কথা ছিল। সো যেই দিন টাকা দেওয়ার কথা এই দিন টাকা কিন্তু কে দিছে? ক্রেতা দিছে। বিক্রেতা কিন্তু দেয় নাই। তাইলে যেহেতু এটা তার ব্যয় এবং পরবর্তীতে সে পরিশোধ করতে বাধ্য, কাকে? ক্রেতাকে টাকা পরিশোধ করতে বাধ্য। এজন্য ক্রেতা তার কাছে কি অ্যাকাউন্টস পেয়েবল বা দায়। এজন্য অ্যাকাউন্টস পেয়েবল বা দায় কি হবে? ক্রেডিট হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে? আপনারা যেটা করবেন, যদি নিচের ২ টা কঠিন মনে হয়, আশা করি ভিডিওটা ২-১ বার যদি আপনি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি আপনার নিচেরগুলা মনে হচ্ছে কেন জানি তালগোল পাকিয়ে যাচ্ছে, আপনি যেটা করবেন শুধুমাত্র এই ২ টা মনে রাখেন। শুধুমাত্র এই উপরের ২ টা মনে রাখেন। বাকি নিচের ২ টা বুঝানোর এবং মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে? সো আপনারা শুধুমাত্র এই ২ টা মনে রাখেন। যে এফওবি, শিপিং পয়েন্ট এবং ডেস্টিনেশন বলা থাকলে কে জাবেদা দিবে, কে জাবেদা দিবে না, কে জাবেদা দিবে, কে জাবেদা দিবে না। শুধু এই ২ টা মনে রাখেন বা মুখস্থ করেন। বাকি যে ২ টা সেটা আমরা অঙ্ক করতে, করতে বুঝে যাব। ঠিক আছে? সেটা আপনারা আমার উপর ছেড়ে দেন। সো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটি আবারও দেখেন। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব কমেন্টের মাধ্যমে বা আবার পুনরায় ভিডিও করে আরও একটি ক্লাস দিয়ে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। সো আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন এবং আমরা যেন আপনাদের উপকারে আসতে পারি সেই কামনা করবেন এবং আমাদের ক্লাসগুলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।